১০০টি স্টিলথ F-35 যুদ্ধবিমানের চেয়ে একটি মাত্র পারমাণবিক বোমাই অনেক বেশি কার্যকর। কেন হঠাৎ ইরানের এই ঘোষণা? তাহলে কি ইরান পারমাণবিক বোমার পথে হাঁটছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতের মাঝেই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি থেকে ড্রোন উৎপাদন ৩ গুণ বাড়ানোর ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে ইরান। তেহরান আজ বুক ফুলিয়ে দাবি করছে পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তাদের ঐতিহাসিক বিজয়। একদিকে ওয়াশিংটনকে কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা করলেই হরমুজ প্রণালী তেল সরবরাহ পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার চরম হুমকি। অন্যদিকে পারস্য উপসাগরের এই যুদ্ধের দামানল থামাতে জরুরি মধ্যস্থতায় ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। কিন্তু সংঘাত কি সত্যিই কমছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে অক্ষয় শক্তির নতুন কোনো সমীকরণ? একদিকে ইসরায়েলের সাথে তুরস্ক ও সিরিয়ার গোপন নিরাপত্তা বৈঠকের চাঞ্চল্যকর খবর, আর অন্যদিকে তেল আবিবের টিকে থাকা নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য। এর মধ্যেই আবার ড্রোনবাহী রণতরী ভাসিয়ে বিশ্বজয়ের নতুন ছক কষছে তুরস্ক। কাদের গোপন ইশারায় বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র, আর সুপার পাওয়ার আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে বিশ্বমঞ্চে কার হাতে উঠতে যাচ্ছে ক্ষমতার হ্রাস? এসবের পেছনের আসল ঘটনা ও আন্তর্জাতিক বিশ্লেষণ জানতে একটুও চোখ না সরিয়ে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। শুরুতেই ইরানের সংবাদ। শতাধিক যুদ্ধ বিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর, এমনটাই বলছে ইরান। ইরানের উপর মার্কিন সামরিক হামলার পর বিশ্ব দেখেছে যে শত শত F-35 যুদ্ধ বিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা থাকা অনেক বেশি কার্যকর হতে পারে, এমনটাই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহসিন রেজাই। মোহসিন রেজাইয়ের মতে ইরানে হামলার পর F-35 যুদ্ধবিমান তার অপরাজেয় ভাবমূর্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আর এ কারণেই আরব দেশগুলো এখন আর মার্কিন অস্ত্রের ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পুরো বিশ্ব ইরানের বিশ্বজয়কে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং পুরো বিশ্ব তেহরানের বিজয় স্বীকার করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ানের মতে, যে কোনো যুদ্ধ একসময় শেষ করতেই হয়, তাই ইরান যখন শক্তিশালী অবস্থানে রয়েছে তাই এই সংঘাতের অবসান হওয়া সবচেয়ে ভালো। এদিকে যুদ্ধ শুরুর পর ব্যাপকভাবে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর প্রধান একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর দেশটি অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তিনি বলেন, আল্লাহর রহমতে ইরান এখন আগের তুলনায় অনেক উন্নত সরঞ্জাম তৈরি করতে সক্ষম। এসব অস্ত্রের সক্ষমতা ও মান আগের চাইতে অনেক বেশি ভালো। উৎপাদনের পরিমাণের দিক থেকেও ইরান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে আত্মঘাতী বা কামিগাছে ড্রোনের উৎপাদন ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিক থেকে ইরান এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে। ড্রোন সক্ষমতার দিক থেকে দেশটির অবস্থান বিশ্বে ষষ্ঠ বলেও দাবি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে প্রতিবেশী দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনার হুমকি দিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসিন রেজাই এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরান যুদ্ধ বাড়াতে চায় না, তবে প্রতিবেশীরা যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তবে তাদের স্বার্থে সরাসরি আঘাত হানা হবে। তিনি আরও বলেন, প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেয়া হবে না। এমনকি পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির অন্যান্য পথগুলোতেও হামলা চালানোর হুমকি দেন তিনি। এদিকে ইরানের ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক অবরোধ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন। তিনি বলেন, বিভিন্ন নামে এই কঠোর নিষেধাজ্ঞাগুলো চাপানো হচ্ছে। মার্কিন নীতিতে আমরা সবসময় যে ধরনের জবরদস্তিমূলক কর্মকাণ্ড দেখে থাকি, এটি ঠিক সেটি। তিনি বলেন, উপমা দিয়ে বলতে গেলে এটি এমন এক সিনেমা যা বারবার সম্প্রচার করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই ছবি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে এবং আমরা খুব ভালো করে জানি কিভাবে এর মুখোমুখি হতে হয়। তারা যে সামরিক অভিযানের হুমকি দিয়ে আমরা হামলা চালাবো, আমরা এটা করব, ওটা করব বলার পর আবার সেই পুরনো পরিকল্পনায় ফিরে এলো। এতেই প্রমাণিত হয় তারা কতটা দিশেহারা ও মরিয়া হয়ে পড়েছে। ইরানের মতো মহান এক জাতির সামনে উপস্থাপন করার মতো কোনো সমাধান তাদের মাথায় আসছে না। তাই তারা বারবার সেই একই পুরনো পরিকল্পনা সামনে নিয়ে আসছে। তাদের বোঝা উচিত ইরানের জনগণের সাথে সম্মানের সাথে কথা বলা এবং ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তিতে সমাধান খোঁজা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। তাদের এসব পথ পাশে সরিয়ে রেখে আগে থেকে পরীক্ষিত পথেই ফিরে আসতে হবে। ইরানি জাতি আত্মমর্যাদার ভাষার জবাব সবসময় শ্রদ্ধার সাথে দিয়ে থাকে। তবে মুখে যাই বলুক, ইরানের মুদ্রার মান সর্বকালের রেকর্ড পতনের সম্মুখীন হয়েছে। ইরানের খোলা বাজারে এই প্রথম $1 দাম 2 লাখ তোমান বা ইরানি মুদ্রা অতিক্রম করেছে, যা দেশটির মুদ্রা মানের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন রেকর্ড। গত সপ্তাহে এই দরপতন বেশ তীব্র রূপ নিয়েছে, যেখানে তোমানের মান 6% বেশি পড়ে গিয়েছে। যেটি আগে ছিল 1,86,500, বর্তমানে এটি 2 লাখ তোমানে গিয়ে পৌঁছেছে। তবে সরকার নির্ধারিত সরকারি বিনিময় হার এখনও অনেক কম, প্রায় 1,55,000 থেকে 1,60,000 তোমানের মধ্যেই সরকারি বিনিময় হার এখনও রয়েছে। এদিকে ইরানের তেলমন্ত্রী জানিয়েছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে 7.5 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাসের নতুন সন্ধান পাওয়া গিয়েছে। $72 বেশি সম্ভাব্য উত্তোলন হারের ফলে এখান থেকে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে, যা সাউথ পার্স প্রকল্পের একটি ধাপ থেকে টানা 15 বছর ধরে পাওয়া গ্যাসের মোট সমপরিমাণ। এটি সুইট গ্যাস বা সালফার মুক্ত বিশুদ্ধ গ্যাস হওয়ায় এর উন্নয়ন ও উৎপাদন খরচ অনেক কম হবে। এছাড়া এই নতুন গ্যাস ক্ষেত্রে বিপুল পরিমাণ কন্ডেনসেটও রয়েছে, যা ইরানের অর্থনীতিতে কয়েক হাজার কোটি ডলারের নতুন সম্পদ যুক্ত করবে। ইরানের পক্ষ থেকে একের পর এক সুখবর আসছে। ঠিক সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান তড়িঘড়ি করে ইরান সফরের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ফের মধ্যস্থতার চেষ্টা চালাতেই তার এই সফর বলে জানা গিয়েছে। এবারে তুরস্ক এবং ইসরায়েলের সংবাদ। সংঘাত এড়াতে ইসরায়েল ও তুরস্ক গোপনে আলোচনা করছে বলে দাবি করেছেন একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। তিনি এও জোর দিয়ে বলেন কান নিউজ এজেন্সিকে যে ইসরায়েল তুরস্ককে শত্রু হিসেবে চায় না। তুরস্কের বর্তমান পদক্ষেপের পর ইসরায়েলের কাছ থেকে সুর নরম করে পিছিয়ে আসার এই লক্ষণ বর্তমানে দেখা যাচ্ছে। এদিকে এক্সিওস জানিয়েছে, মোসাদের প্রধান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার পর উত্তেজনা কমানোর লক্ষ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি আজ জর্ডানে মোসাদের পরিচালক রোমান গোফম্যানের সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেছে এক্সিওস। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি জানিয়েছেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর গভীর যে অবিশ্বাস তৈরি হয়েছে তা ইসরায়েলের সাথে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা শুরু করাতে কোনো বাধা হবে না। দুই পক্ষ আগেই সীমান্তে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও নিরাপত্তা অঞ্চল তৈরির চুক্তির প্রায় সব বিষয় কাগজে কলমে একমত হয়েছিল। তবে সিরিয়া চায় আলোচনা শুরু হওয়ার আগে হামলা বন্ধ হোক। তিনি আরো বলেন, আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না। তবে যে পক্ষ ক্রমাগত সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে তাদের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন। এই যোগাযোগ যদি কোনো ফলাফল না আনে তবে আমাদের এর প্রয়োজন নেই। ইসরায়েল কেবল শক্তির জোরে তার নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে এবং তারা সফল হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ক্রমাগত চাপ দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এই যখন অবস্থা, তখন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে আবু আল দুহুর বিমান ঘাঁটি, যেটি সিরিয়াতে অবস্থিত, সিরিয়ার সেই বিমান ঘাঁটিতে কিছুদিন আগে ইসরায়েল যে হামলাটি চালিয়েছিল
সেই হামলা সম্পর্কে ইসরায়েলি বিমান বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার সেই বিমান ঘাঁটিতে হামলার সিদ্ধান্তটি নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস রাজনৈতিক পর্যায়ে নিয়েছিলেন। তুর্কির সামরিক উপস্থিতি ঠেকানোর জন্য সামরিক বাহিনীর চাপ ছিল এমন দাবি সত্য নয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেখানে তুর্কি বাহিনীর সম্ভাব্য উপস্থিতির প্রভাব ছিল সীমিত। এই হামলার বিরুদ্ধে তুরস্কের পদক্ষেপ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা এবং সিরিয়ার কড়া বিবৃতির পর ইসরায়েল জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনীর চাপের ফলেই এই হামলাটি চালানো হয়েছিল এবং সামরিক বাহিনী এজন্য চাপ দিচ্ছিল যে সেখানে তুরস্কের উপস্থিতি খুব বৃদ্ধি পাচ্ছিল। এখন ইসরায়েলের বিমান বাহিনী জানাচ্ছে যে সেখানে তুরস্কের উপস্থিতি খুবই নগণ্য ছিল এবং এটি শুধুমাত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার পররাষ্ট্র ইসরায়েল কাটস, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তে চালানো হামলা। নেতানিয়াহু এবং কাটস নিজেরাই সিদ্ধান্ত নেন যে সিরিয়ার তুর্কি সামরিক অবস্থান মেনে নেওয়া হবে না। এই বক্তব্য বিমান বাহিনীর পক্ষ থেকে আসে, যে বক্তব্যটি কাটসের আগের দাবি বা আইডিএফ একাধিকবার হামলার সুপারিশ করেছিল সেই দাবির সম্পূর্ণ বিপরীত। সিরিয়া, তুরস্ক ও মার্কিন প্রতিনিধি সকলেই হামলার যৌক্তিকতা নিয়ে আপত্তি জানিয়েছেন। এদিকে ইসরায়েলের কট্টর চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির একটি টিভি অনুষ্ঠানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরকে প্রশ্ন করেন এক সঞ্চালক। জিজ্ঞেস করেন, গাজায় প্রতিদিন 40 থেকে 50 জন করে নিহত হচ্ছে, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? দর্শক, সাধারণত এই ধরনের মৃত্যুর ঘটনা বিষয়ে যখন কোনো রাজনৈতিক নেতাকে প্রশ্ন করা হয়, তারা দুঃখ প্রকাশ করেন, তারা বলেন যুদ্ধক্ষেত্রে হয়তোবা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এগুলো। কিন্তু ইসরায়েলের এই কট্টরপন্থী মন্ত্রী সরাসরি বলেন, চমৎকার, আমরা চাই ফিলিস্তিনিরা আরও কাঁদুক, তাদের সন্তান মৃত্যুবরণ করুক, মায়েরা কাঁদুক, কিন্তু কোনো ইহুদি মাকে যেন তার সন্তানের জন্য কাঁদতে না হয়। মানুষ হত্যার এরকম উৎসাহ, এরকম আকাঙ্ক্ষা পৃথিবীতে আর কোনো নেতৃবৃন্দের বা আর কোনো জাতির মধ্যে আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন রইল দর্শক, আপনার মন্তব্যে সেটি অবশ্যই জানাবেন। এই যখন অবস্থা, তখন সৌদি আরবে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত চার্লস ফ্রিম্যান একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ফ্রিম্যান দাবি করেছেন, দীর্ঘমেয়াদে টিকে থাকার কোনো কৌশল ইসরায়েলের নেই। ইসরায়েল ধরে নিয়েছে যে সবার দিকে বন্দুক উঁচিয়ে সবসময় টিকে থাকা সম্ভব, কিন্তু কোনো মানদণ্ডেই এটিকে টিকে থাকার কৌশল বলা যায় না। তাই একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দীর্ঘস্থায়িত্ব নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই গভীর সংশয় রয়েছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভরসা ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার ছড়ি ঘোরাচ্ছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা এখন আর ইসরায়েলের ভয় নেই, চাকরি হারানোর ভয় নেই, তারাই বলছেন ইসরায়েল টিকে থাকার মতো রাষ্ট্র নয়। ইসরায়েলের ভেতরের লোকজনই বুঝতে পারছে শুধুমাত্র সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে কোনো একটা রাষ্ট্র আজীবন টিকে থাকতে পারে না। দেখা যাক ইসরায়েলের বর্তমান নেতৃবৃন্দ স্বাভাবিক স্বভাবসুলভ মানুষের এই প্রকৃতি বুঝতে পারেন কিনা, না নিজেদেরকে অসীম ক্ষমতাধর মনে করে নিজেদের পতন নিজেরাই দ্রুত ডেকে নিয়ে আসেন। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা একটি অদ্ভুত উক্তি করেছেন, যে ট্রাম্প সবসময় নিজেকে খুব বাহাদুর, নিজেকে খুব বুদ্ধিমান, শক্তিশালী এবং শ্রেষ্ঠ নেতা হিসেবে সারা বিশ্বের সামনে জাহির করেন। তার মন্তব্যগুলোর বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজার কাছে জানতে চাওয়া হয় যে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি এক কথায় ট্রাম্পকে বলে দিয়েছেন, ট্রাম্প খুব বেশি কথা বলে। কোনো সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট সম্পর্কে এই ধরনের মন্তব্য এর আগে শোনা যায়নি। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছেন যেখানে তাকে তার শত্রু মিত্র সকলেই উপহাস করছে, এবং এই উপহাস শুধুমাত্র ট্রাম্প নিজে হচ্ছেন তাই নয়, এই উপহাসের শিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে। এরই মধ্যে শুধুমাত্র শত্রুর পক্ষ থেকে নয়, মিত্রর পক্ষ থেকেও ট্রাম্পের বিষয়ে মন্তব্য করা হয়েছে। ট্রাম্পকে চোর বললেন কানাডার অন্টারিও প্রদেশের সরকার প্রধান ডগ ফোর্ড। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, ব্যাপারটা এতটাই সহজ।
ট্রাম্প চুক্তি বদলে ফেলেন এবং বারবার নতুন শর্ত সামনে নিয়ে আসেন। ট্রাম্প এমন একজন মানুষ যিনি প্রথম দিন আপনার টিফিনের টাকা চুরি করবে, দ্বিতীয় দিন আপনার মাথার ক্যাপটা চুরি করবে, আর তৃতীয় দিন আপনার দৌড়ানোর জুতাটাও চুরি করে নিয়ে যাবে। তাই তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ট্রাম্প শত্রু এবং মিত্র দুই পক্ষের কাছেই হাস্যকর অবস্থায় নিয়ে এসেছে নিজেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। একটি সুপার পাওয়ার বিশ্ব শাসন করে এমন একটি দেশ, তার প্রেসিডেন্টের এরকম করুণ পরিণতি এর আগে পৃথিবীতে দেখা গিয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। আপনারা যদি দেখে থাকেন দর্শক জানাতে পারেন। এই যখন অবস্থা, তখন তুরস্কের পক্ষ থেকে তুর্কি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল তাতলিওগ্লু জানিয়েছেন 2027 সালের 27 সেপ্টেম্বর তুরস্কের নিজস্ব বিমানবাহী রণতরী পানিতে ভাসবে। আমরা এই রণতরী থেকে কিজিল এলমা চালকবিহীন যুদ্ধবিমানের পাশাপাশি চালকবিহীন জলযান এবং পানির তলদেশের ড্রোন পরিচালনা করব। এটি হবে বিশ্বে এই ধরনের প্রথম বিমানবাহী রণতরী। তুরস্ক রণতরী আগামী বছরের মধ্যেই সাগরে নামানোর চিন্তা করছে এবং এই রণতরী যদি নেমে যায় তাহলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশ যারা তার সাথে মুসলিম ন্যাটোতে যোগ দেবে তাদের প্রয়োজনে যে কোনো সময় খুব দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাপোর্ট দিতে পারবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরীগুলো রয়েছে এই রণতরীগুলো শুধুমাত্র বিমানবাহী রণতরী থাকে, তার নিচে আলাদাভাবে সাবমেরিন রাখতে হয়, ক্যারি স্ট্রাইক গ্রুপে কিছু ডেস্ট্রয়ার আশেপাশে থাকতে হয় এবং ওপরে কিছু বিমান ওড়ানোর প্রয়োজন হয় ত্রিমাত্রিক সহযোগিতা দেওয়ার জন্য, যাতে মার্কিন সেই বিমানবাহী রণতরীগুলোতে অতর্কিতে কেউ যেন পারেন নিচ দিয়ে বা ওপর থেকে মিসাইল হামলা না করতে পারে। তুরস্কের এই একটি বিমানবাহী রণতরী যার মধ্যে ড্রোন থাকবে, যার মধ্যে পানির নিচে চলতে সক্ষম ডুবোজোন বা জল ড্রোন থাকবে, সাথে সাথে থাকবে তুরস্কের নিজস্ব নির্মিত পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান এবং অস্ত্র বহনে সক্ষম, মিসাইল বহনে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ফায়ারে সক্ষম বিমান বা ড্রোন, যেটিকে বলে কিজিল এলমা। সমরাস্ত্র ক্ষেত্রে তুরস্কের এই অভাবনীয় উন্নতি মুসলিম বিশ্বের জন্য চমক, সারা বিশ্বের জন্য একটি চমক এবং মুসলিম বিশ্বের জন্য সুসংবাদ। এদিকে গাজা উপত্যকায় ছোট ছোট শিশু যারা রয়েছে তাদের ড্রোনের, দুঃখিত ড্রোন নয়, ঘুড়ি, যেগুলো আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি ওড়ায় অনেকটা শীতের সময় বা বর্ষাকালে কিংবা শরতের সময়, সেই ঘুড়ি ওড়ানোকে এখন হুমকির চোখে দেখছে ইসরায়েল এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে গাজায় যে সমস্ত বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে সেই ঘুড়িগুলো বিপজ্জনক হতে পারে, তাদের ঘুড়ির সাথে তারা হয়তো বা বিস্ফোরক বা আগুন বেঁধে ইসরায়েলের ভেতরে নিক্ষেপ করতে পারে বা ফেলে দিতে পারে, এজন্য গাজায় ঘুড়ি ওড়ানোকে নেতানিয়াহু নিষিদ্ধ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে ড্রোন, বেলুন ও ঘুড়ি উৎক্ষেপণের হুমকি পর্যালোচনা একটি নিরাপত্তা বৈঠক করেছেন। ইসরায়েল হামাসকে সতর্ক করে দিয়ে বলেছে অবিলম্বে এই ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে সামরিক বাহিনী উৎক্ষেপণকারীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান আরও জোরদার করবে এবং যেসব এলাকা থেকে ঘুড়ি, ড্রোন ও বেলুন ওড়ানো হবে সেসব স্থান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হবে। এদিকে ড্রোনের বিষয়ে নেতানিয়াহু মন্তব্য করেছে তিনি একটি F-35 এর যুদ্ধবিমানের মিনিয়েচার রেপ্লিকা দেখিয়ে বলছেন, আপনাদের ঘরে কি কোনো ড্রোন আছে? সেই ড্রোনটি কিন্তু এই F-35 এর চাইতে কম প্রাণঘাতী নয়। এই ছোট ছোট ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসে, এতে অস্ত্রযুক্ত করা হয়, তখন এগুলো অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে পারে এবং সহজে দেখাও যায় না। বেশ কয়েক বছর ধরে আমরা এই ড্রোন সমস্যার সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অবস্থানে আছি, তবে এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা ইউক্রেনে এই ড্রোনের ব্যবহার দেখেছি, লেবাননে ব্যবহার দেখেছি, ইরানে দেখেছি, আর এখন তারা নতুন করে এটি গাজাতেও নিয়ে আসার চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনী এবং
সামরিক বাহিনীর উপর আমাদের নির্দেশ থাকবে এই প্রাণঘাতী মারণাস্ত্রের বিরুদ্ধে যা কিছু করা সম্ভব তাই যেন করা হয়। এর চালকদের ধ্বংস করা এবং যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয় সেইগুলোতেও হামলা চালানো। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি একজন চরমপন্থী জায়নবাদী এবং চরম দেশপ্রেমিক। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রাজনীতিবিদরা নিজেদেরকে মধ্যপন্থী পরিচয় দিতেই ভদ্রতা বোধ করেন, কিন্তু ইসরায়েলের এই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তিনি একজন চরমপন্থী জায়নবাদী এবং চরম দেশপ্রেমিক। তিনি বলছেন, আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশ যেন টিকে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার দেশটি কিভাবে টিকে থাকবে সেটি নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি বলেননি যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দেশের ওপর হামলা করে চলছি, বোমা হামলা করছি, বিমান হামলা করছি, মানুষদেরকে হত্যা করছি, মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে টিকে থাকার চেষ্টা করছি। এভাবে কোনো দেশ, কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। প্রত্যেকটা প্রতিবেশীকে চরম শত্রু বানিয়ে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারেনি। এদিকে ওয়াশিংটন পোস্টের বরাতে পেন্টাগনের তথ্য বলছে ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের হতাহতের সংখ্যা বেড়ে 774 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 58 জন নিহত এবং 756 জন আহত হয়েছে। কোনো বড় আকারের লড়াই বা যুদ্ধ না থাকা সত্ত্বেও সম্প্রতি পেন্টাগন নীরবে 60 জন নতুন আহতের নাম তালিকায় যুক্ত করেছে। জর্ডান, কুয়েত, ইরাক ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার সময় বিস্ফোরণের ধাক্কায় আহতদের অনেকেই মস্তিষ্কে গুরুতর আঘাতের শিকার হয়েছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে প্রকাশ করছে এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যুদ্ধে যতটুকু ক্ষয়ক্ষতি তারা এতদিন প্রকাশ করেছিল, বাস্তব ক্ষয়ক্ষতির পরিমাণ তার চাইতে অনেক বেশি এবং জবাবদিহির কারণে তারা এখন আস্তে আস্তে সেগুলো স্বীকার করে নিচ্ছে। দর্শক, এই ছিল এখনকার পর্যন্ত আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।